আচ্ছা, একটা বিষয় কি, আমি আপনাদের প্রথম থেকে যতগুলো ক্লাস নিয়েছি এবং প্রতিটা ক্লাস একে অপরের সঙ্গে জড়িত অঙ্গাঙ্গি ভাবে। মানে আপনি যদি প্রথম ক্লাসটা ভালো মতো যদি না দেখেন, দ্বিতীয় ক্লাসটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে, বা দ্বিতীয় ক্লাসটা যদি না দেখেন, তৃতীয় ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। ঠিক এমন ভাবেই প্রত্যেকটা ক্লাসের সঙ্গে জড়িত, যার কারণে আপনাদের প্রত্যেকটা ক্লাসে ভালোভাবে মনোযোগ দিতে হবে। আচ্ছা, এবং গত ক্লাসটা যেটা নিয়েছিলাম ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করা, তাই না? আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে আজকে যে ক্লাসটা নেব ঠিক তেমনই ওই ডাব্লিউএইচ ওয়ার্ডের সঙ্গে সম্পৃক্ত। কিভাবে? একটু দেখুন। আচ্ছা, আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আজকের বিষয়টা হচ্ছে, মানে আজকের মূল টপিকটা হচ্ছে এলস এর ব্যবহার, ইউজ অফ এলস। তো আজকের এই ক্লাসটা আমরা মানে একদম বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিখবো। যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনার এই ইলস এর উপরে, এলস, ইলস তো না, এলস, এই এলস এর উপরে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনার বেসিক ধারণা থেকে একটা ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা মাঝামাঝি একটা ধারণা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, আজকের ক্লাসের লক্ষ্য কি? এই ক্লাস শেষে আপনি পারবেন ইলস এর মানে বুঝতে, এবং হু ইলস, হোয়াট ইলস, ওয়ার ইলস ইত্যাদি দিয়ে সহজ বাক্য বলতে ও লিখতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো আমরা দেখি যে ইলস মানে কি, এলস মানে কি। মানে এরকম দাঁড়ায়, ইলস অর্থ এরকম দাঁড়ায় যে, না, মানে হচ্ছে আর কেউ, আর কিছু, অন্য কিছু, হুম, বা অন্য কেউ, এরকম এরকম বোঝায়। তো এল সাধারণত কোশ্চেন ওয়ার্ড, আই মিন কোশ্চেন ওয়ার্ড, যেমন হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হুইচ, বা প্রোনাউন যেমন সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, নাথিং এর পরে ব্যবহৃত হয়। তো আপনারা ধরে নেন, মানে ধরেন যে এলস মানে কি বোঝার জন্য ভাবুন। এলস মানে আর, মানে এই যে জাস্ট ভাবুন আর, এই যে এখানে আর আছে না, আর কেউ, আর কিছু, এই এলস মানে ধরুন আর। আচ্ছা, বোঝার জন্য এবার আমরা ক্লিয়ারলি ভাবে একটু দেখি, যেমন হোয়াট এলস। হোয়াট মানে, হোয়াট এর অর্থ হচ্ছে কি, তাই না? আর এলস মানে আর। যেমন হোয়াট এলস, আর কি। এখানে দেখি হু এলস, আর কি, হোয়েন এলস, আর কখন, হোয়ার এলস, আর কোথায়, হাউ এলস, আর কিভাবে, হুইচ এলস, আর কোনটা, এনিথিং এলস, আর কিছু। আচ্ছা, এবং নো এলস বা নো বডি এলস একই বিষয়, আর কেউ না। হুম, হোয়াট এভার এলস, যাই হোক না কেন, এখানে কিন্তু আর ব্যবহৃত হয়নি। হ্যাঁ, বা অন্য যা কিছু, হোয়াট এভার এলস মানে যাই হোক না কেন, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা এই এলস এর ব্যবহারটা বিগিন লেভেলটা বুঝতে পেরেছি, তাই না? এবার আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ইন্টারমিডিয়েট বা আপার বিগিনার, আপার বিগিন বা আপার ইন্টারমিডিয়েট লেভেলে আমরা পৌঁছাবো। তাহলে আমরা একটা বিস্তারিত দেখি। যেমন হোয়াট এলস মানে আর কি, তাই না? যেমন এরকম ধরে আমরা বাক্য অনেক সময় বলি, তুমি আর কি চাও, তুমি আর কি চাও, তাই না? তো আমি এখন সাপোজ এই এলসটা বাদ দিলাম, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তুমি কি চাও, তুমি কোনো কিছু একটা চাও, তাই না? তো আমি এরকম একটা প্রশ্ন করলাম শিউলি দিদিকে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? শিউলি দিদি বলল, আই ওয়ান্ট আ মোবাইল, আই ওয়ান্ট আ মোবাইল। শিউলি দিদি মোবাইল চাই, তো মোবাইল দিলাম। এবং আবার আরেকটা কথা বললাম যে হোয়াট ইজ ডু ইউ ওয়ান্ট, তুমি আর কি চাও? এবার শিউলি দিদি বলল যে আমি নীল কাটার চাই। হ্যাঁ, আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, নীল কাটার চাই, এরকম অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর একটা দেখি যে আমি তোমার জন্য আর কি করতে পারি, আমি তোমার জন্য আর কি করতে পারি, এই হোয়াট এর আরেকটা উদাহরণ। যেমন আমি যদি বলি এই ইলসটা বাদ দিয়ে, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি? এবার আপনি বললেন আপনি আমার জন্য একটি আহ, চা বানাতে পারেন, ইউ ক্যান মেক কাপ অফ টি, আপনি আমার জন্য একটি
চা বানাতে পারেন, আমি আপনাকে 1 কাপ চা বানিয়ে দিলাম। এবং আবার আপনাকে প্রশ্ন করলাম, হোয়াট ইলস ক্যান আই ডু ফর ইউ, আমি আপনার জন্য আর কি করতে পারি। আমি কিন্তু ইতিমধ্যে 1 কাপ চা শিউলি দিদিকে খাওয়াইছি, এখন আপনার জন্য আর কি করতে পারি। এবার শিউলি দিদি বলল যে আপনি আমার জন্য 1 গিলাস আহ পানি বা জল নিয়ে দিতে পারেন। এরকম অর্থে কিন্তু ব্যবহার হবে এই ইলসটা। আচ্ছা, এবার হু এলস মানে কি, আর কে। যেমন সেখানে আর কে আছে, যার কারণে হু এলস ইজ দেয়ার, হু এলস ইজ দেয়ার, সেখানে আর কে আছে। আচ্ছা, এলসটা যদি বাদ দিই তাহলে হু ইজ দেয়ার, সেখানে কে, সেখানে কি, ইলসটা যদি বাদ দেন সেখানে কি, তো সেখানে আছে আমাদের শিউলি দিদি। তো আমি দেখছি সেখানে আরো কয়েকজন আছে। হুম, তো প্রশ্নটা এরকম করলাম, হু এলস ইজ দেয়ার, সেখানে আর কে আছে। ঠিক আছে। আচ্ছা, হু এলস হ্যাপেন, হু এলস হেল্প ইউ মানে কি, তোমাকে আর কে সাহায্য করেছে। আচ্ছা, এলসটা বাদ দিলাম, হু হেল্পড ইউ, তোমাকে কে সাহায্য করেছে, তাই না। হু হেল্পড ইউ, তোমাকে কে সাহায্য করেছে। তখন আমি বললাম যে আমাকে প্রদীপ দা সাহায্য করেছে, তাই না। এবার আমাকে এরকম আরেকটা প্রশ্ন করা হলো, তোমাকে আর কে সাহায্য করেছে, আমাকে শিউলি দি, ইমতাদ ভাই, এরা সবাই সাহায্য করেছে। তো এখন আমি বললাম কি, এই প্রশ্নটা এরকম হবে যে হু ইলস হেল্প ইউ, তোমাকে আর কে সাহায্য করেছে। আচ্ছা, এরকম ব্যাখ্যা কি আর দেবো না শুধু পড়ে চলে যাব। এভরিবডি। আচ্ছা, দেখি এবার হোয়েন এলস মানে আর কখন। যেমন আমরা আর কখন দেখা করতে পারি, ইতিমধ্যে আহ আমি, মানে আমরা যদি এলসটা বাদ দিই, আমরা কখন দেখা করতে পারি। এখন আমি প্রদীপ দাদার সাথে কথা বলছি, তো কথা বলতে বলতে আমরা একটা টাইম ফিক্স করলাম যে আমরা 12টার সময় দেখা করব। হুম, আমাদের কোন একটা কাজ নিয়ে। তো যার কারণে প্রদীপ দাকে বললাম যে আমরা 12টার সময় দেখা করতে পারি। এখন প্রদীপ দা আমাকে বলল যে আমরা আর কখন দেখা করতে পারি, তখন আমরা এলসটা ব্যবহার করবো, হোয়েন এলস ক্যান উই মিট, হোয়েন এলস ক্যান উই মিট, আমরা আর কখন দেখা করতে পারি। হ্যাঁ। আচ্ছা, আবার এই যে হোয়েন এলস ডিড ইউ মানে তুমি তাকে আর কখন দেখেছিলে। মনে করেন আপনি একজনকে বেলা 12টার সময় দেখেছিলেন, এটা কোন একটা বিষয় নিয়ে তাকে দেখেছিলেন, এবং আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি তাকে আর কখন দেখেছেন, তাকে আর কখন দেখেছেন, আপনি কিন্তু ইতিমধ্যে একবার দেখেছেন, আর কখন দেখেছেন। এরকম ধরনের যখন প্রশ্ন হয়, হোয়েন এলস ডিড ইউ সি হিম, ডিড ইউ সি হিম, তাকে কখন আর দেখেছেন। আচ্ছা, এবার হোয়ার এলস আর কোথায়। তো এটা যদি দেখি যে তুমি আর কোথাও, কোথায় যেতে চাও। এখন সাপোজ আমাদের আমি ইন্ডিয়াতে বেড়াতে গেছি, তো প্রথমেই সুজিত দার সাথে দেখা হলো। তো আমি একটা স্থানে সুজিত দার সাথে ভিজিট করলাম, তো জায়গাটা খুবই ভালো। তো সুজিত দা আমাকে বলল, তুমি আর কোথায় যেতে চাও। তখন আমি বললাম যে আমি একটু দেওঘরে যেতে চাই। তো সুজিত দা আমাকে দেওঘরে নিয়ে গেল। তো এরকম প্রশ্ন সুজিত দা আমাকে তখন কিরকম প্রশ্ন করবে যে হোয়ার এলস ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি আর কোথায় যেতে চাও। আচ্ছা, ঠিক এরকম আরেকটা উদাহরণ দেখি, হোয়ার এলস ক্যান আই ফাইন্ড দিস শপ মানে কি, আমি এই দোকানটা আর কোথায় পাবো। এরকম ধরনের বাক্য কিন্তু আমরা তৈরি করতে পারি। যেমন আমরা যদি এখানে এলসটা বাদ দিই, যে আমি এই দোকানটা কোথায় পাবো, মানে একটা একটা জিনিস, একটা দোকান, একটা দোকানে বিক্রি হচ্ছে মোবাইল বা হচ্ছে কোনো জামা কাপড় বিক্রি হচ্ছে, ঠিক ওইরকমই আরো কিছু দোকান এই এলাকাতে রয়েছে। তো আমি একটা দোকানে গেলাম, তো এই দোকানটা আমার বাড়ির থেকে অনেক দূরে, তো আমার তো এই জিনিসটা খুবই দরকার, তো এই দূরে মানে আমার দূরে যাতায়াত করা খুবই সমস্যা। তো তখন আমি কাউকে জিজ্ঞেস করতে পারি যে আমি এই দোকানটি আর কোথায় পাবো, তখন আমরা এই ইউজটা তখন ব্যবহার করবো যে হোয়ার এলস ক্যান আই ফাইন্ড দিস শপ। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে হাউ এলস, আর কিভাবে বা অন্যভাবে। যেমন একটা উদাহরণ দেখি, আমি আর কিভাবে তোমাকে সাহায্য করতে পারি।
সাপোজ আমি এখন আম, অমৃতকে সাহায্য করছি যে কোনো একটা বিষয় নিয়ে। তো অমৃত একটা প্রবলেমে পড়েছে, যার কারণে আমি তাকে সাহায্য করছি। তো সে আমার সাহায্যটা পেয়ে খুবই খুশি। তো তো এরকম প্রশ্ন করব যে আমি, মানে ইলস যদি ব্যবহার করি, আমি আর কিভাবে তোমাকে সাহায্য করতে পারি, হাউ ইলস ক্যান আই হেল্প ইউ। এভাবে বলতে পারি। আচ্ছা, এবার দেখুন যে আমরা আর কিভাবে এটা বলতে পারি। যেমন কোন একটা টপিক আমরা নিজের মতো করে বললাম যে আমরা কিভাবে এটা বলতে পারি, যদি ইলসে স্কিপ করি আমরা কিভাবে এটা বলতে পারি, হাউ ক্যান উই সে ইট, আমরা এটা কিভাবে বলতে পারি। তো যখন আরটা ব্যবহার করবো তখন এই হাউ এর পরে আমরা ইলসটা বসাবো। হ্যাঁ, তো ইলসটা কিন্তু আপনারা কখন বসাবেন, এই ডাব্লিউ এইচ ওয়ার্ডের পরেই বসাবেন। ডাব্লিউ এইচ ওয়ার্ডের পরেই বসাবেন। দেখুন এই যে হুইসেলস, হ্যাঁ, তারপরে এখানে উম এখানে না, আমার ভুল বললাম, তবে সব জায়গায় কিন্তু ডাব্লিউ এইচ ওয়ার্ডের পরে হবে না। এই যে যেমন এনিথিং এলস আমরা কিন্তু এখানে বিস্তারিত দেখেছি, তাই না? এগুলো মনে রাখলে হবে। এই যে হোয়াট এভার এলস, নো, নো ওয়ান এলস, বা হচ্ছে নো বডি এলস, এনিথিং এলস, মানে বাংলা বাক্য যেমন হবে, যেমন আর কিছু যখন বোঝাবে তখন এনিথিং এলস হবে, তাই না? এনিথিং এলস হবে। এইগুলা, এই যে এখানে কয়টা, ইন টোটালি নয়টা, নয়টা টপিক আছে। এটা এটা ভালো, যদি এই এই নয়টা উদাহরণ যদি আপনি ভালো করে মনে রাখতে পারেন, তাহলে আপনি এই ইলসটা কোথায় ব্যবহার হবে তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এই ছিল ইলসের ব্যবহার। হ্যাঁ, আমি বিস্তারিত যেমন আরেকটু যদি দেখাই, যেমন এনিথিং ইলস, আর কিছু, যেমন আহ, এখানে একটা বাক্য, বাংলা বাক্য দেওয়া আছে কি, তোমার কি আর কিছু দরকার। যেমন আহ, আমি সাপোজ একজন দোকানদার, এবং আহ, স্বজন এবং তাসনিম আমার কাছ থেকে একটা কোনো কিছু পণ্য কিনতে এসেছে, আমি সেটা তাদের দিলাম। হুম, তো সাপোজ তারা কলম কিনতে এসেছে, আমি কলম তাদের দিলাম। এখন আমি একজন দোকানদার হিসেবে তাদের বলতে পারি যে তোমার কি আর কিছু দরকার। তখন আমরা বলতে পারি ডু ইউ নিড এনিথিং এলস, তোমার কি আর কিছু দরকার। ঠিক আছে, বা নাথিং এলস, মানে আর কিছু না, থ্যাংক ইউ। তারা বললো কি আমার আর কিছু দরকার নাই, আমার আর নাথিং এলস, আমার কোনো কিছু দরকার নাই, আর কিছু নয়। এবার তারা থ্যাংক ইউ বলে চলে গেল, ধন্যবাদ। হুম, এরকম ভাবে আমরা কিন্তু বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে যদি দেখি নো ওয়ান ইলস বা নো বডি ইলস, নো ওয়ান ইলস মানে এটা এমন ভাবে দাঁড়াবে যেমন এই কাজটা আর কেউ করতে পারে না, এই কাজটা আর কেউ করতে পারে না। তো এখানে আমরা এই নো ওয়ান ইলস এর পরে ক্যান ডু দিস ওয়ার্ক এটা বসাবো। হ্যাঁ, তো এইভাবে আমরা হোয়াট এভার ইলস, যাই হোক না কেন, যেমন তুমি যা চাও তাই নাও, যে টেক হোয়াট এভার। হুম, আচ্ছা, এখানে এটা দাঁড়ান, টেক হোয়াট এভার ইলস ইউ ওয়ান্ট। এখানে যেহেতু এখানে বোঝা যায় যাই হোক না কেন বা যা অন্য কিছু, এই যে অন্য কিছু ব্যবহার হচ্ছে এখানে। হ্যাঁ, অন্য যা কিছু, যে তুমি যা চাও তা নিয়ে যাও। এটা আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে হয়তো বা বাক্যটা এরকমই, বাক্যটা এরকমই, আপনারা যত প্র্যাকটিস করবেন এটা ব্যবহার করবেন, আস্তে আস্তে আপনাদের এই এই যে এখানে একটু হালকা বুঝতে অসুবিধা আছে এটা ঠিক হয়ে যাবে। এটা অতটা প্যানিক নেবেন না মাথার মধ্যে। হ্যাঁ, যেটা একদম বুঝতে একদমই কঠিন মনে হবে এটা স্কিপ রাখবেন। ঠিক আছে, আস্তে আস্তে শিখে যাবেন। তো হোয়াট এভার ইলস হ্যাপেন্স, স্টেমিন মানে যাই ঘটুক না কেন শান্ত থাকো, স্টে ক্লিম, শান্ত থাকো। আচ্ছা, আশা করি এই ইলস বিষয় নিয়ে আমাদের যেই, মানে ইউজ অফ ইলস, এই বিষয় নিয়ে আর কারোর কোনো সমস্যা নেই। সমস্যা কি আছে শিউলি দিদি, সুজিত দা? হ্যালো শিউলি দিদি, সুজিত দা, ইজ দেয়ার রং এনিথিং? হ্যাঁ, কিরণ দা কি বললেন? বললাম যে এই টপিকটা বুঝতে কি আপনার কোনো সমস্যা আছে আর? বুঝার অসুবিধা নাই, কিন্তু এটা বারবার একটু প্র্যাকটিস করতে হবে, তাইলে ঠিক হবে। হ্যাঁ, বারবার বললে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা নেক্সট টপিক শিখবো। হ্যাঁ, এই ইলস এর ব্যাপারটা আমরা জেনেছি খুবই আশা করি মজার সহিত, আমি যেটা ভাবছি আর কি। এখন আমরা একটা ইজি টপিক ব্যবহার করব। হ্যাঁ, ইজি টপিক কোনটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, মিউটে যেতে হবে টনি।
মিউটে যেতে হবে, হ্যাঁ। প্লিজ মিউট ইউর সেলফ। আচ্ছা, তো এখন আমরা আহ, নতুন আরেকটি টপিক শিখবো। সেটা হচ্ছে ইউজ অফ হ্যাভ টু এবং হ্যাজ টু। এটা কখন ব্যবহার হয়? বাধ্য, বাধ্যকতা বোঝাতে, বা কোনো কিছু করতে হবে। এটারও যেমন আমরা এই যে এখানে এই এলস এর ব্যবহারটা কিভাবে শিখলাম, যে একদম বেগেন থেকে একদম অ্যাডভান্স বা হচ্ছে বেগেন থেকে ইন্টারমিডিয়েট যে লেভেলটা আছে সেই লেভেলটা কিন্তু আমরা শিখে গিয়েছি, তাই না? এলস এর আশা করি এই ক্লাসটা যদি আপনারা দেখেন কোনো সমস্যা হবে না, কোথাও না। আচ্ছা, উম, যদি বুঝতে পারেন আপনার স্পিকিং এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ঠিক আপনি একটু প্র্যাকটিস করলে কিন্তু আপনার এই এলস এর ব্যবহারটা একদম বিগিন থেকে, শুরু থেকে আপনার আপার মিডিয়াম পার হয়ে, আপার মিডিয়াম বলতে কি ইন্টারমিডিয়েট এবং বিগিনের মাঝখানে যেটা বোঝায়, আপার মিডিয়াম পারে আপনি ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছায় যাবেন, কোনো সমস্যা হবে না আশা করা যায়। তো ঠিক তেমনই এই বিষয়টা আমরা এই মানে এই হ্যাভ টু এবং হ্যাজ টু এর ব্যবহারটাও আমরা ঠিক একই রকম জানবো, বেসিক টু ইন্টারমিডিয়েট। ঠিক আছে? তো মূল নিয়মটা কি, আমরা মূল রুলসটা কি আমরা একটু জেনে নিই। তো আমাদের যে স্ট্রাকচার মানে গঠনটা একটু দেখি, যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস টু প্লাস ভি ওয়ান। মানে ভি ওয়ান মানে আমরা কি যেটা জানি সেটা হচ্ছে তারপর বেস ফ্রম। আচ্ছা, একটা জিনিস আপনাদের বলি, যে আপনারা এই স্ট্রাকচার কিন্তু মুখস্থ করবেন না, মুখস্থ রাখবেন না, কখনোই না। যদি স্ট্রাকচার মুখস্থ রাখেন তাহলে কিন্তু আপনি সহজেই ইংরেজি শিখতে পারবেন না। আপনি কি মুখস্থ রাখবেন, মানে মুখস্থ না কোনো কিছু রাখার দরকার নেই, আপনি প্র্যাকটিস এমন ভাবে প্র্যাকটিস করবেন যাতে আপনার সেই বাক্যটি মনে থাকে। যেমন এই যে আম, আমাদের যে এইটা যে মেন মেন স্ট্রাকচার, এই স্ট্রাকচার আপনি কিন্তু মনে রাখতে পারবেন না, হ্যাজের পরে টু হবে না ভি ওয়ান হবে। আমি এই পর্যন্ত যত স্ট্রাকচার শিখাইছি কোনো স্ট্রাকচার মনে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি কি করবেন, শুধু মানে এই স্ট্রাকচার দিয়ে কি বাক্য হয় সেই বাক্যটা মনে রাখবেন, এবং ট্রাই করবেন যাতে বাক্যটা ইংরেজিতে ট্রান্সলেট করার। এইটুকু যদি অ্যাবিলিটি আপনার মধ্যে তৈরি হয় তাহলে আপনি পারবেন। তাছাড়া আপনি যদি এই আলাদাভাবে এই রুলস মুখস্থ করতে যান, মানে স্ট্রাকচার যদি মুখস্থ করতে যান, তাহলে কিন্তু সব হারায় যাবে। আপনি এই রুলস এক সময় কি হবে, আপনার মনে থেকে হারায় যাবে। আমি আমার জীবনে প্রচুর রুলস মুখস্থ করেছি। এই যে আমার এই যে ডায়েরিটা দেখছেন, এই ডায়েরিতে শুধু রুলস ভর্তি। মানে ইংলিশে যত রুলস আছে শুধু তাই নয়, আমার হচ্ছে কিছু ইংলিশের বই কিনছিলাম। এই যে এইসব বই, সব ইংলিশের বই, হ্যাঁ, এসব সব বই 10 মিনিট। তো এইসব বইয়ে প্রচুর রুলস আছে। তো এইসব রুলস মুখস্থ করেছি, কিন্তু আই ফরগট ইট। আমি অনেক রুলস ভুলে গেছি। কিন্তু আমাকে যদি ওই রুলস অনুযায়ী একটা বাক্য ধরা হয় তবে আমি কিন্তু বলতে পারবো, বিকজ আমি রুলসের উপর খুব একটা ফোকাস দিই। আমি ফোকাস দিচ্ছি বাক্যটার উপরে, বাক্যটা ভালো করে বুঝেছি, এবং বাক্য ওই একই ধরনের বাক্য দিয়ে অনেকগুলো সেন্টেন্স মানে বাক্য মেক করেছি, প্লাস বারবার প্র্যাকটিস করেছি, যার কারণে আমার এই স্ট্রাকচার মনে রাখার কোনো প্রয়োজন নাই। তো আপনার একটু বোঝার ক্ষেত্রে আমি হ্যালো, শুধু আমি শুধুমাত্র কিরণ দা, আপনার আমি কিন্তু আপনার স্ক্রিন কিছুই দেখতে পাচ্ছি না অনেকক্ষণ হলো। সবাইকে দেখতে পাচ্ছে। সবাই কি স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যায়। আচ্ছা, মেবি উর্মি আপু আপনার সমস্যা, হ্যাঁ, ইন্টারনেট ইস্যু। ঠিক আছে, কথা শুনতে পাচ্ছি বাট দেখতে পারতেছি না। আপনি একটু লিভ নিয়ে জয়েন হন, হ্যাঁ, লিভ নিয়ে জয়েন হন। আচ্ছা, তো স্ট্রাকচার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, হ্যাঁ। আপনাদের এই স্ট্রাকচারটা দিই কেন, শুধু এই বাক্যটা কিভাবে তৈরি হলো জাস্ট আপনার বোঝার জন্য, তাছাড়া কিন্তু কোনো কিছু না, হ্যাঁ। আচ্ছা, তো আমরা ক্লাসে চলে যাই। যে এখানে কি বলছে, হ্যাভ হ্যাজ ব্যবহার হবে, হ্যাঁ। হ্যাভ হ্যাজ মানে এক কথা কি, হ্যাভ টু ব্যবহার হবে এবং হ্যাজ টু ব্যবহার হবে। তো কোথায় হ্যাভ টু ব্যবহার হবে আর কোথায় হ্যাজ টু ব্যবহার হবে আমরা একটু দেখে নিই। যেমন এগুলো হচ্ছে আই, উই, ইউ, দে, এর সাথে আমরা কি ব্যবহার করব, হ্যাভ টু ব্যবহার করব। হুম। এবং হ্যাজ টু কোথায় ব্যবহার করব, এই যে হি, শি, ইট, হি শি ইট বা কোনো মানুষের নামের পরে আমরা হ্যাজ টু ব্যবহার করব। তো আমরা একটু দেখে নিই। যেমন এখানে একটা বাক্য লেখা আছে, আমাকে খেতে হবে, কি শেষে কি আছে, খেতে হবে। এই বাক্যটা এরকম হবে, আমাকে খেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে পড়তে হবে। এই যে আমাকে করতে হবে, একটা বাধ্যকতা বোঝাচ্ছে, তাই না? যে আমি এখানে কিন্তু বলেছি যে যে কোনো কিছু করতে হবে, বা এই বাক্যটা বোঝাবে বাধ্যকতা বোঝাতে। আমাকে বাধ্য করছে, আমাকে করতে হবে, আমাকে লিখতে হবে, একটা বাধ্য করছে না।
ঠিক যেমন যেমন দেখেন, যে আমাকে খেতে হবে, আমাকে, আমাদেরকে খেতে হবে, তোমাকে লিখতে হবে, একটা বাধ্যবাধকতা। তো এইসবের ক্ষেত্রে আমরা, এইসব বাক্য থাকলে আমরা এই হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করব। তো প্রথমে কি সাবজেক্ট আছে, তারপরে হ্যাভ হ্যাজ টু। যেমন আমরা এই বাক্যটা যদি দেখি, যে আমাকে খেতে হবে, সাবজেক্ট কোনটা? আই সাবজেক্ট, এবং কি হ্যাভ টু, খাওয়ার ইংরেজি কি? ইট। এখানে কিন্তু V1 বেস ফর্মটা হবে, হ্যাঁ। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। আমাদেরকে খেতে হবে কি? উই হ্যাভ টু ইট, তাই না? উই এর আমাদের ইংরেজি কি? উই। উই হ্যাভ টু ইট। আচ্ছা, এবার তোমাকে লিখতে হবে, তাহলে কি? ইউ হ্যাভ টু রাইট। তোমাকে লিখতে হবে, সাবজেক্ট কোনটা? ইউ। হ্যাভ টু, হ্যাভ টু মাথা রাখবেন। এবং কি হ্যাভ টু রাইট, রাইটের ইংরেজি মানে লেখার ইংরেজি রাইট, তাই না? তোমাদেরকে লিখতে হবে, ইউ হ্যাভ টু রাইট। একই বিষয়, আমি কিন্তু বলেছি যে ইউ তুমি বোঝো এবং তোমরা বোঝাই, হ্যাঁ। আচ্ছা, তাকে পড়তে হবে কি? সে। মানে এখানে তো বাক্যটা তো এমন ভাবে না যে আমরা সে আসে, এখানে আমরা কি ব্যবহার বসাইছিলাম? হিসি, তাই না? তো এখন তাকে পড়তে হবে, এই কথাটা আমি সেকে পড়তে হবে, এরকম ভাবে তো বাংলা হয় না। তো একটু বুঝতে হবে এখানে, হ্যাঁ, যে তাকে পড়তে হবে। এখানে আমরা যদি সেই ব্যক্তিটা যদি মেয়ে হয় তাহলে হি ব্যবহার করব, দুঃখিত, যদি মেয়ে হয় তাহলে সি ব্যবহার করব, আর ছেলে হলে হি ব্যবহার করব, তাই না? তো তাকে পড়তে হবে, তাহলে কি এখানে কিন্তু আমাদের হ্যাজ টু ব্যবহার করতে হবে। আমরা এগুলা কি হ্যাভ টু ব্যবহার করলাম না? এখানে আমাদের এখন হ্যাজ টু ব্যবহার করতে হবে। হি হ্যাজ টু রিড, তাকে পড়তে হবে। শি হ্যাজ টু রিড, তাকে পড়তে হবে। এবং যদি কোনো মানুষের নাম হয়, যেমন কিরণকে দেখতে হবে, তাহলে কি কিরণ হ্যাজ টু সি। ক্লিয়ার? তাদেরকে লিখতে হবে, এখানে কিন্তু হ্যাভ হবে, কারণ আমি পূর্বেই বলেছি কোথায় হ্যাজ হবে, কোথায় হ্যাভ হবে। আশা করি এই বিষয়টা একদম আপনাদের ক্লিয়ার, এই বিষয়টা একদম ক্লিয়ার। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, সেটা একটু দেখি। যে হ্যাজ টু যখন মানে আমরা নেগেটিভ করব, ডাজ নট, হ্যাঁ, ডাজ নট বা ডোন্ট করব, মানে এই হ্যাজ টু থাকলে তো আমাদের ডাজ নট আনতে হবে। কারণ কি হ্যাজ টু কোথায় ব্যবহার করছে বলুন তো? থার্ড পার্সন সিঙ্গুলার যখন আসে, হি সি ইট, তখন আমরা হ্যাজ টু ব্যবহার করছি, তাই না? এবং এই হ্যাজ টু কে যখন আমরা নেগেটিভ মানে এই সিঙ্গুলার কোনো কিছু যখন আমরা নেগেটিভ করি, তখন আমরা কি ডাজ নট ব্যবহার করি না? তো এই ডাজ নট এর পরে কিন্তু আর এই হ্যাজ টু হবে না, তখন কিন্তু এই হ্যাভ টু বসাতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবেন, হ্যাঁ। তখন কি এই হ্যাজটা বাদ হয়ে যায়, আমরা একটু বিস্তারিত দেখব। এবং হ্যাভ সব জায়গায় একই থাকে, এর কোনো চেঞ্জ হয় না। কারণ কি যে এখানে হ্যাভ টু পড়ছেন না, আই হ্যাভ টু, উই হ্যাভ টু, এখানে যে হ্যাভ টু নেগেটিভ করার সময় এখানে এই হ্যাভটা কিন্তু ঠিকই থাকবে, কিন্তু যখন এই যে এখানে নেগেটিভ করবেন, তখন কিন্তু নেগেটিভ করার সময় আপনি আর হ্যাভ টু ব্যবহার করতে পারবেন না। তখন আপনাকে হ্যাভ টু ব্যবহার করতে হবে। যেমন আমরা একটু বিস্তারিত দেখি, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। আচ্ছা, যে আমাদের মূল স্ট্রাকচার কি? এই যে আমরা নেগেটিভ করার সময় ডোন্ট মানে ডু ভার্ব এবং ডাজ ভার্ব এটা নিয়ে আসি না, ডু ডাজ নিয়ে আসি না। আমরা প্রথম দ্বিতীয় ক্লাসে বা প্রথম ক্লাসে কিন্তু আমরা এই বিষয়টা দেখেছি, তাই না? তো ডু ডাজ তারপরে হ্যাভ টু, এখানে কিন্তু হ্যাজ টুর কোনো জায়গা নেই, হ্যাজ টু কোথাও কিন্তু নাই নেগেটিভ করার সময়। এবং নেগেটিভ, শুধু নট অনলি নেগেটিভ বাট অলসো ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ সব জায়গায় আপনি হ্যাভ টু ব্যবহার করবেন। শুধু হ্যাজ টু কোথায় ব্যবহার করবেন? শুধু এই অ্যাফারমেটিভ আই মিন পজিটিভ বাক্যগুলোতে আপনি এটা ব্যবহার করবেন, ঠিক আছে? হ্যাজ টু ব্যবহার করবেন, আর হ্যাভ টু সব জায়গায়। যেমন দেখি, আমাদেরকে খেতে হবে না, তাহলে কি আই ডোন্ট হ্যাভ টু ইট। নেগেটিভ আমরা জানি কেন, কিভাবে নেগেটিভ করতে হয়, এই বিষয়ে বিস্তারিত কারো মানে বলা লাগবে না। আর এই বিষয়ে আমি আপনাদের একটা কথা বলেছি, কি বলুন তো? যে আমার প্রতিটা ক্লাস একে মানে, এক মিনিট, আমি কি বলেছি বলুন তো? যে আমার প্রতিটা ক্লাস একে অপরের সঙ্গে সম্পৃক্ত, তাই না? মানে একটা ক্লাস যদি আপনি স্কিপ করেন, যে আমি এই ক্লাসটা বাদ দিলাম, পরে এই ক্লাসটা করি, তাহলে কিন্তু আপনি মানে মিল মানে খাপ খাওয়াইতে পারবে না, মিলাতে পারবে না। যার কারণে আপনাকে প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে বুঝে শুনে করতে হবে। এবং অনেকেই অনেক ক্লাসগুলো স্কিপ করেছেন, হ্যাঁ।
যেমন তাদের জন্য বলি যে আপনারা ডাইরেক্ট এই ক্লাসটা করছেন, হ্যাঁ বুঝতে পারবেন কোনো রকম, কিন্তু ক্লিয়ার হবেন না, কোনো বিষয় ক্লিয়ার হবে না, যার কারণে আপনাদের যারা অলরেডি কিন্তু এই যে এখন 12 নম্বর ক্লাস চলছে, এখানে ইন টোটালি 11টা ক্লাস হয়ে গেছে, যারা স্কিপ করেছেন দেখেন নাই তারা অনেক পিছাই গিয়েছেন। যার কারণে আমার যেহেতু সপ্তাহে তিন তিন দিন ক্লাস, তাই না, এবং বাদ বাকি দিনে আপনারা এই যে ভিডিও রেকর্ড কিন্তু আপনাদের কাছে আছেই, আপনারা একে একে ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে কিন্তু এই 12 নম্বর ক্লাসের স্বাদ ধরতে পারবেন। শুধু ভিডিও দেখলেই কিন্তু হবে তা কিন্তু না, আপনাকে প্র্যাকটিস করতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি নেক্সটে চলে যাই। আমাদেরকে খেতে হবে, উই হ্যাভ টু ইট, এখানে কিন্তু হ্যাভ টু ব্যবহার, সরি মানে আমাদের খেতে হবে না, উই ডোন্ট হ্যাভ টু, এই যে ডোন্ট ডোন্ট হ্যাভ টু ইট, আমাদের খেতে হবে না। তারপরে কি, তোমাকে লিখতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু রাইট, তাকে পড়তে হবে না। এখানে কি ডাজেন্ট ব্যবহার আছে দেখছেন, এই যে তাকে, মানে তাকে বোঝাতে সে বোঝাচ্ছে, বা কোনো ছেলে বা কোনো মেয়েকে বোঝাচ্ছে, তাই না? তো যার কারণে আমরা কি এই ডাজ নটটা ব্যবহার করছি। দেখুন এই ডাজ নটের পরে কিন্তু আর হ্যাজ নেই, আমরা কিন্তু এখানে হ্যাজ ব্যবহার করেছি, করে নাই, হি হ্যাজ টু ব্যবহার করেছি, কিন্তু এখানে আমরা এখন কি হ্যাভ টু ব্যবহার করব প্রত্যেক জায়গায়। যেমন কিরণকে দেখতে হবে না, তখন আমরা কিন্তু হ্যাজ টু ব্যবহার করেছিলাম যে কিরণকে দেখতে হবে, কিরণ হ্যাজ টু সি, কিন্তু এখানে কি ব্যবহার করছে, আচ্ছা, কিরণ ডাজ নট হ্যাভ টু সি। এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমি একটা 1 নম্বর ক্লাসে বলেছি যে যেখানে হ্যাভ পাবেন, হ্যাভের পরে যদি কোনো ভার বসান তাহলে কি সেটা V3 বসাবেন, কিন্তু এখানে আপনি তো V1 বসাচ্ছেন কেন, কারণ কি এর আগে টু আছে। হুম, টু থাকলে তারপরে V1 হয়, সব সব জায়গায় V1, কখনো V3 হবে না, এটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা, এবার আমরা নেগেটিভ মানে ইন্টারোগেটিভ করি, আমরা কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় জানি, জানি কি না? অবশ্যই জানি। এই যে যেমন আমাকে খেতে হবে, শুধু আগে ডুটা বসাই দেবো, ডু আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, আমাদেরকে কি খেতে হবে, ডু উই হ্যাভ টু ইট, আমরা শুধু ডুটা বসাই দেব। এবং তোমাকে কি লিখতে হবে, ডু ইউ হ্যাভ টু রাইট, তাকে কি পড়তে হবে, এখানে ডাজ ব্যবহার হবে, কারণ কি তাকে, হি বা সি কোন একজন মানুষকে বোঝাচ্ছে, তাই না? যার কারণে আমরা ডাজ বসাবো। আচ্ছা, ডাজ হি হ্যাভ টু রিড, এখানে কিন্তু আর হ্যাজ টু হবে না, ক্লিয়ার? আচ্ছা, কিরণ কি কি দেখতে হবে, ডাজ কিরণ হ্যাভ টু সি। আমরা ইন্টারোগেটিভ বাক্য কিভাবে তৈরি করতে হয় জানি, এবং এই ইন্টারোগেটিভ বাক্য আমরা WH ওয়ার্ড দিয়েও কিভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু জানি, জানি কি জানি না? অবশ্যই জানি। আচ্ছা, এবার আমরা এই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি, না বোধক এবং প্রশ্নবোধক একসাথে কেন, কারণ এখানে এই যে ডু, আমরা তো এখানে ডু বা ডাস পড়ছি, তাই না? এই ডুর সাথে বা ডাজের সাথে এখানে ডাইরেক্টলি নট করা আছে, নেগেটিভ করা আছে, ডু ডু নট নেগেটিভ করা আছে না, যার কারণে বলা হচ্ছে কি নেগেটিভ। এবং শেষে আবার কি এই প্রশ্নবোধক চিহ্ন আছে, এবং বাক্যটা এমন ভাবে তৈরি করা আছে যাতে কোনো একটা জিজ্ঞাসাবোধক মানে এরকম একটা বোঝাচ্ছে, হ্যাঁ। তো যার কারণে আমরা এটা ইন্টারোগেটিভ বলছি, নেগেটিভ ইন্টারোগেটিভ। হ্যাঁ, যেমন এখানে যেমন দেখি যে আমাকে কি খেতে হবে না, ডোন্ট আই ডোন্ট আই হ্যাভ টু ইট, ডোন্ট আই হ্যাভ টু ইট, আমাদের কি খেতে হবে না, ডোন্ট উই হ্যাভ টু ইট এখানে, ঠিক আছে? আচ্ছা, তোমাকে কি লিখতে হবে না, ডোন্ট ইউ হ্যাভ টু রাইট, তোমাকে কি লিখতে হবে না, যে তুমি অযথা খালি ফোন টিপছো, তোমার কি হোমওয়ার্ক করতে হবে না, তোমাকে কি লিখতে হবে না, এই এই এইসব ধরনের একটু মানে আমরা যেমন বাংলা যেরকম ভাবে কথা বলি না, তোমাকে কি লিখতে হবে না, ডোন্ট ইউ হ্যাভ টু রাইট, ঠিক এরকম ইংরেজি বলার সময় এরকম বিহেভ করবেন, হ্যাঁ এরকম আচরণ করবেন, তাহলে ইংরেজিটা শুনতে কিন্তু অনেক ভালো লাগে। আচ্ছা, কিন্তু আপনি যদি বলেন এই মিন মিন করে বলেন ডোন্ট ইউ হ্যাভ টু রাইট, তাহলে কিন্তু এই কথাটার সাথে মিলবে না, হ্যাঁ। আচ্ছা, তারপর দেখুন যে তাকে কি পড়তে হবে না, ডাজেন্ট হি হ্যাভ টু রিড, হ্যাঁ ডাজেন্ট হি হ্যাভ টু রিড, তাই না? এখানে কিন্তু ডাজ ব্যবহার হচ্ছে, কারণ কি কোন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাকে। আচ্ছা, কিরণ কি কি দেখতে হবে না, ডাজেন্ট কিরণ হ্যাভ টু সি, ঠিক আছে? আশা করি এই বিষয়ে আর কারোর কোনো সমস্যা নেই, যদি সমস্যা থেকে থাকে চ্যাট বক্সে জানান, অথবা মিউট করে বলতে পারেন যে আমি এখানে ক্লিয়ার না, একটু বোঝান। যদি এখানে যদি ক্লিয়ার থাকে, আমি নিচে আরেকটু ছোট একটা অংশ আছে, এই অংশটুকু আমরা একটু দেখবো, হ্যাঁ। আচ্ছা, কি কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ শিউলি দিদি। আচ্ছা, এবার আমরা এই হ্যাভ টু এর সাথে উইলের ব্যবহার দেখব। হুম, হ্যাভ টুর সাথে উইলের ব্যবহার। আচ্ছা, আমরা জানছি যে আমাকে যেতে হবে, তখন কি আই হ্যাভ টু গো, তাই না? আমরা তো এটুকু তো বুঝতে পেরেছি আমাকে যেতে হবে, তখন আমরা
মানে এখানে আপাতত এই হর্ষাইটা বাদ দিলাম, হর্ষাইটা বাদ দিলাম, এবং এখানে এই উইলটা বাদ দিলাম। কি? আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। এটুক তো ক্লিয়ার। এখন যদি বলি যে আমাকে যেতেই হবে, না যে কোনো উপায় নেই, এমনিতে যেতে হবে বলতে বাধ্যকতা বোঝাচ্ছে, কিন্তু আমাকে যেতেই হবে সেখানে কি হচ্ছে, আরো একটু জোর দেওয়া হচ্ছে। তখন আমরা কি করব, এই উইলটা এখানে বসাবো, আই উইল হ্যাভ টু গো। আমাকে যেতেই হবে, তারপরে কি, আমাকে নাচতেই হবে, আই উইল হ্যাভ টু ড্যান্স। আই উইল হ্যাভ টু ডান্স, আমাকে নাচতে হবে, না নেচে কোনো উপায় নেই। হ্যাঁ, আচ্ছা, আমাকে খেতেই হবে, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। কিন্তু যদি বলি আমাকে খেতেই হবে, তখন আমরা কি ব্যবহার করব, আই উইল হ্যাভ টু ইট। জাস্ট আমরা শুধু এই উইলটা বসাবো। তো এই ছিল আজকের ক্লাস। হ্যাঁ, এই ছিল আজকের ক্লাস। এখানে আপনাদের জন্য প্র্যাকটিসের কিছু লিস্ট আছে, আপনারা প্র্যাকটিস করবেন। ক্লাসটা আমি ভিডিও রেকর্ডটা স্টপ করি। হ্যাঁ, তো আশা করি এই ক্লাস সম্পর্কে কারোর কোনো সমস্যা নেই। যদি সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে বলবেন। প্লাস যারা হচ্ছে অনলাইনে দেখবেন ক্লাসটা, ইউটিউবে তো আপলোড দেওয়া আছে, আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, অথবা আমার আম, হচ্ছে কমেন্ট করলে আমি আপনাকে নক দেবো। হ্যাঁ, বা আমাদের গ্রুপ আছে, আপনারা জয়েন হতে পারেন সেখানে। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল। সকলকে ধন্যবাদ।